আচ্ছা বলো তো, ভাত খাওয়া হয় এটাকে ইংলিশে বললে কিভাবে বলবো? আই ইট রাইস বলবো, না রাইস ইজ ইট বলবো, বা রাইস ইটস বলবো? কোনটা? কিছুই তো বোঝা যাচ্ছে না, তাই না? হয় তেমন আরো বলা যেতে পারে যে ফুটবল খেলা হয়, গাড়ি চালানো হয়, মোটরসাইকেল চালানো হয়। এই যে ধরনের কথাগুলো বলছি, এই কথাগুলো ইংলিশে কনভার্ট করার জন্য বা এই কথাগুলোকে ইংলিশে বলার জন্য নির্দিষ্ট একটা ওয়ে আছে। এই কথাগুলোর একটা বিশেষ নাম আছে। এই কথাগুলোর জন্য নির্দিষ্ট ফরমেশন রয়েছে, যেটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা অনায়াসে কথা বলতে পারবো। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন কেন হলো? V3 কেন হলো? ভাত খাওয়া হয়, কিছুই বুঝতে পারছি না। ভাত খাওয়া হচ্ছে, রাইস ইজ বিং ইটেন। কি ধরনের কথা? এই ধরনের কথা তো আগে কখনো শুনিনি। বা এই ধরনের কথা কেন বলতে হবে, কোথায় বলতে হবে, কিভাবে বুঝবো যে কোন প্রশ্নের উত্তরে আমাকে এই কথা বলতে হবে? কনফিউজড হয়ে যাচ্ছ, তাই না? ভাত খেতে হয়, গাড়ি চালাতে হয়, ফুটবল খেলতে হয়, এই ধরনের কথাগুলোকে বলা হয় প্যাসিভ টকিং। প্যাসিভ টকিং কিভাবে আমরা করতে পারি? আমরা অ্যাক্টিভ কথাকে প্যাসিভে কনভার্ট করা, এটা স্কুল কলেজে শিখে থাকি, কিন্তু সেটা কিন্তু জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত নয়। জীবনের ইংলিশে শিখতে হবে শুধুমাত্র প্যাসিভ টকিংকে। শুধুমাত্র প্যাসিভ টকিং চিনতে হবে কিভাবে, কি করলে তুমি সহজেই চিনতে পারবে, কিভাবে তুমি সহজেই গঠন করতে পারবে। সেটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার কাছে ইংরাজি একদমই কঠিন বিষয়বস্তু নয়। বিনিময়ে ইংরাজি তোমার কাছে সহজ বিষয়বস্তু, কারণ ইংলিশের কোনো কিছুই তোমার অজানা থাকবে না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু প্যাসিভ টকিং, অর্থাৎ আমরা যে সমস্ত কথা সরাসরি কারোর সঙ্গে বলি সেটাকে বলা হয় অ্যাক্টিভ টকিং, আর এরই এগেনস্টে একটা প্যাসিভ টকিং থেকে যায়। প্রতিটা অ্যাক্টিভ টকিং এর এগেনস্টে প্যাসিভ টকিং গঠন করা যেতে পারে প্রায়ই, সবার না হলেও কিছু কিছু বাদ গেলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাক্টিভের পরিপ্রেক্ষিতে প্যাসিভ টকিং করতে পারি, কিন্তু আমরা সে পদ্ধতিতে যাচ্ছি না। আমরা যাচ্ছি আমাদের বাস্তব জীবনে কোথায় কোথায় প্যাসিভ টকিংকে ভীষণভাবে জরুরি, আর আমরা সেই জায়গাতে ভুলটা কেন করে থাকি, ভুলটা না করলে কিভাবে আমরা ডেলিভার করতে পারবো সঠিক প্যাসিভ টকিং। বাস্তব জীবনের কথাবার্তাকে আরো সুন্দর, শ্রুতিমধুর, গ্রহণযোগ্য করে তোলার জন্য প্যাসিভ ভীষণ প্রয়োজনীয় একটা বিষয়বস্তু। আর এই প্যাসিভ কিভাবে চিনবো, কিভাবে প্যাসিভ গঠন করব, আর প্যাসিভকে জীবনের কোথায় কোথায় ব্যবহার করব, বিস্তারিত জানবো আজকে। তবে বসে বসে নয়, চলো হোয়াইট বোর্ডে যাওয়া যাক। আমরা আসবো প্যাসিভ টকিং এর ডেফিনেশনে। কি বলছে ডেফিনেশন, দেখা যাক। একটা প্রথাগত ডেফিনেশন রয়েছে, দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ অ্যাক্টেড অন বাই দ্য ভার্ব ইন প্যাসিভ ভয়েস। কি বলছে? যে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের দ্বারা অ্যাক্টেড অন হয়। এটা দিয়ে আমরা তেমন ক্লিয়ারলি কিছু বুঝতে পারলাম না। আমরা বুঝবো পরবর্তী যে ডেফিনেশনটা রয়েছে, এই ডেফিনেশনটা আমার তৈরি করা। এখান থেকে আমরা বুঝবো কি আছে এখানে ডেফিনেশনে। এখানে আছে যে অ্যাকশন ইজ ডান বাই সামওয়ান ইজ কল্ড প্যাসিভ ভয়েস। অর্থাৎ কোনো একটা কাজ ডান বাই সামওয়ান, কারো দ্বারা হয়েছে। এই যে কারোর দ্বারা হয়েছে কিনা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে প্যাসিভ হয়ে যাবে একদম ইজি ম্যাটার। যে কোনো একটা কাজ নর্মালি কেউ সরাসরি করেছে তাহলে অ্যাক্টিভ ভয়েস। আর যদি হয় যে কোনো একটা কাজ কারো দ্বারা হয়েছে, সে দ্বারা কথাটা বলা আছে বা নেই সেটা আমার দেখার দরকার নেই, কারো দ্বারা কাজটা হয়েছে এটা যদি আমি বুঝতে পারি তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। বাংলাতে কি হচ্ছে, কর্তা নিজে সরাসরি
করছে এমন না হয়ে কারো দ্বারা কাজটা করা হচ্ছে এইরকম বোঝালে তাকে প্যাসিভ টকিং বলা হয়। ক্লিয়ার হলো না, তাই তো? দেখো, আমি ফুটবল খেলি, অর্থাৎ এই কথাটাতে বোঝা যাচ্ছে আমার একটা সরাসরি অ্যাক্টিভ কাজ করার কথা বলছি আমি, যে আমি মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছি, ফুটবল আসছে, পা দিয়ে মারছি, আবার আমি দৌড়ে পজিশন নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি সরাসরি একটা কাজ করছি। আর যদি এরকম বলা হয় যে ফুটবল খেলা হয়, এই যে ফুটবলটাকে যে খেলে, এটা কারোর দ্বারা এই ফুটবলটাকে খেলা হয়। আবার যদি বলি যে আমি ভাত খাই, অর্থাৎ আমি নিজে একটা কাজের মধ্যে রয়েছি, কাজটাকে আমি ভাতটা নিচ্ছি, খাচ্ছি। আর যদি এরকম বলা হয় ভাত খাওয়া হয়, অর্থাৎ ভাতকে কেউ খায়, কারো দ্বারা এই খাওয়া কাজটা করা হয়। এই যে কারো দ্বারা কোনো কাজ হচ্ছে কিনা এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা প্যাসিভ টকিং। আর যদি তুমি বুঝতে পারো যে না, এই কথাটা কারো দ্বারা কাজ হলো না, অর্থাৎ সাবজেক্ট নিজে করলো, সরাসরি করলো, তখন তুমি বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভ টকিং। তো এবার বিষয় হচ্ছে যে এই প্যাসিভ টকিংটাকে আমরা চিনবো কিভাবে? খুব সহজেই চিনে নিতে হবে, এবং চিনে নিতে পারলে সরাসরি প্যাসিভ টকিং এ আমরা চলে যাব। আমরা অ্যাক্টিভ প্যাসিভ এইভাবে চিনবো না, আমরা চিনবো কিভাবে? সরাসরি এটা প্যাসিভ টকিং, আর এই সরাসরি প্যাসিভ টকিংটাকে ব্যবহার করতে শেখা, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। চিনবো আমরা প্যাসিভ টকিং, অর্থাৎ আইডেন্টিফাই দ্য প্যাসিভ টকিং। আইডেন্টিফাই করতে গেলে আমাদের দুই রকম ভাবে আইডেন্টিফাই করতে হয়। নাম্বার ওয়ান, বাই সুইচ দিয়ে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার টু, ভার্ব দিয়ে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমি বুঝবো প্যাসিভ বলা যাচ্ছে কি যাচ্ছে না, বা প্যাসিভ কি না। আর এখানে আইডেন্টিফিকেশনটা কি হবে? কোনো একটা ভার্ব দিয়ে যখন আমি কথা বলবো সেই ভার্বটা দিয়ে কি প্যাসিভ বলতে পারবো কি না, অথবা কোনো একটা প্যাসিভে ভার্বটাকে দেখে আমি বুঝে নেব যে এই ভার্বের প্যাসিভ টকিং হয় কিনা, আইডেন্টিফাই করে নিতে পারবো তাহলে প্যাসিভ টকিং কে সহজে। অর্থাৎ প্যাসিভ টকিং আইডেন্টিফাই করার জন্য আমাদের দুটো বিষয়কে মনে রাখতে হবে, যে বাই সুইচ, এই বাই সুইচটা কি জিনিস? বাই সুইচ হচ্ছে একটা টেস্টার। এই টেস্টারটার যদি জ্বলে ওঠে তাহলে বুঝবো যে প্যাসিভ টকিং, আর যদি না জ্বলে তাহলে প্যাসিভ টকিং নয়। আর এই ভার্বের ক্ষেত্রে কি বুঝবো? যে কোনো একটা টকিং এর ভার্বটাকে আগে লক্ষ্য করব, যদি সেটা ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সেটা প্যাসিভ হতেও পারে, নাও হতে পারে। তাহলে ভার্বটাকে দেখে আমি কনফার্ম হতে পারবো না, তবে যদি ট্রানজিটিভ ভার্ব না হয় তাহলে বুঝতে পারবো যে প্যাসিভ টকিং নয়, একেবারেই নয়। যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমি কনফার্ম হলাম প্যাসিভ হতেও পারে, নাও হতে পারে। তখনই আমার আসতে হবে বাই সুইচে, টেস্টার দিয়ে আমাকে এইভাবে ধরতে হবে। টেস্টার যদি জ্বলে ওঠে তাহলে প্যাসিভ টকিং কনফার্ম। এবার এই দুটো জায়গাতে তো আমরা আসবো, তার আগে আর একটা জায়গা দেখে নাও, টোল্ড বাই আদার্স, আর এটা হচ্ছে মেকিং। এই দুটো যেটা বললাম এটা হচ্ছে আমরা যখন মেকিং করব, চিন্তা করব, তখন আমাকে এই দুটো দিয়ে দেখতে হবে। আর টোল্ড বাই আদার্স, অন্যরা যে কথা বললো সেই কথাতে এই বাই সুইচ দিয়ে টেস্টিং করব, আমি নাও করতে পারি। বাই সুইচ দিয়ে টেস্টিং করার আগে আমি আর কি দেখে বুঝতে পারবো যে এটা প্যাসিভ ভয়েস? কিভাবে? যে এক্সট্রা একটা বি ভার্ব প্লাস V3, কোনো একটা সেন্টেন্সের মধ্যে এক্সট্রা বি ভার্ব আর V3 এই দুটোর কম্বিনেশন আছে কিনা সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এই জায়গাটা আমি একটু বলে রাখি, যেটা তোমাদের প্রায় প্রাথমিকভাবে নয়, পরবর্তীতে তোমাদের এটা জানতে হবে। সেটা হচ্ছে এক্সট্রা বির জায়গায় এখানে গেটকে ব্যবহার করতে পারো। বি যেখানে যেখানে থাকে সেখানে সেখানে গেট হয় আর V3 হয়। এটা অ্যাডভান্স লেভেলে গিয়ে তোমরা বুঝতে পারবে, বর্তমানে শুরুতে তোমাদের এটা বোঝার দরকার নেই। বীর জায়গায় গেট ব্যবহার করে কথা বললে শ্রুতি মধুর হয়, সেজন্য ব্যবহার করতে হয়। এবার আসা যাক যে
এক্সাম্পলের সাহায্যে আমরা এই যে টেস্টিং এর যে মোডটা, এই মোডটাকে একটু বুঝে নিই ছোট্ট এক্সাম্পলের সাহায্যে। কেমন দেখো, আই ইট রাইস, আজকে ইট দিয়েই কথা বলা হচ্ছে যখন এটা দিয়েই করি। আর রাইস ইজ ইটেন, এই কথাটা লেখা থাকলো। এবার আমরা নর্মালি কি করি, রাইস ইজ ইটেন বাই শ্যাম, রাইস ইজ ইটেন বাই দ্য ম্যান। এই যে বাই দ্য ম্যান, এটা দেখে অনেকে বোঝার চেষ্টা করে যে এটা প্যাসিভ, কিন্তু না। ওই যে বাই দ্য ম্যান এই কথাটা বাস্তব জীবনে আমরা 1% থেকে 5% ব্যবহার করি, আর বাই ছাড়া কথাটাকে ব্যবহার করি 95% বা তার বেশি সময়ে। তাহলে এবার দেখো, এখানে দুটো সেন্টেন্স আমরা পেয়েছি যেখানে কোথাও বাই কথাটার উল্লেখ করা নেই। তাহলে বাই কথাটা যদি উল্লেখ না করা থাকে, কোনো জায়গাতেই তো বাই নেই, তাহলে আমি কি করে বুঝবো? এইবার আমাকে আসতে হবে প্রথম যে পর্যায়টা ছিল, যে ভার্বটাকে আগে দেখো। ভার্বটাকে দেখো কি, ইট। ইট, এই ইট ভার্ব, এই ইট ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তোমরা তো অবশ্যই ভার্বের যে ক্লাসটা করেছো সেখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব শিখে নিয়েছো। তাহলে ট্রানজিটিভ ভার্ব কিনা সেটা আগে জানো, যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট গ্রহণ করার ক্ষমতা রাখে। অবজেক্ট যদি গ্রহণ করতে পারে তবে সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। কি খাই? ভাত খাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যদি এর উত্তরটা তোমার কাছে চলে আসে, তাহলে এটা হবে অবজেক্ট, এটাকে অবজেক্ট বলবো। তাহলে ইট, এখানে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইট। ইট ট্রানজিটিভ ভার্ব আছে, সেজন্য আমরা এটুকু কনফার্ম হলাম যে ইট এই ভার্বটা দিয়ে অ্যাক্টিভ কথা হতে পারে, প্যাসিভ কথাও হতে পারে, অর্থাৎ প্যাসিভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কনফার্ম হতে হবে আমাদের এই 2 নম্বর পদ্ধতি, যেটা টেস্টিং করতে হবে কি, বাই সুইচ দিয়ে। এটা হচ্ছে বাই সুইচ। এখানে দেখো ইট ভার্বের দুটো সেন্টেন্স রয়েছে। ইট ভার্বের প্যাসিভ হতে পারে, তার মানে এই না যে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এটাকে আমি দেখবো, আই ইট রাইস, বাই সুইচে ক্লিক করো। বাই, আমি ভাত খাই। কারো দ্বারা না, না, আমি নিজে নিজে ভাত খাই, আমি কারো দ্বারা নই, আমি নিজে ভাত মাখাচ্ছি, মুখে দিচ্ছি, খাচ্ছি। তাহলে কারো দ্বারা বাই সুইচ কিন্তু অফ থাকলো, অফ থাকলে এটা প্যাসিভ নয়। এবার চলে আসবো, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। ভাত খাওয়া হয় কারো দ্বারা, বাই, বাই সামবডি, কারো দ্বারা কি, সুইচ কিন্তু অন হয়ে গেল। হ্যাঁ, কোনো না কোনো মানুষের দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এই যে বাই সামবডি যখন সুইচ অন হয়ে গেল, তখন আমরা বুঝলাম যে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে। রাইস ইজ ইটেন। এবার বিষয় হচ্ছে, দেখো এইখানে যে লেখা রয়েছে রাইস ইজ ইটেন বাই সামবডি, এটা দিয়ে যখন আমরা কনফার্ম হলাম, তখন এর গঠনগত দিক থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, এক্সট্রা একটা বি ভার্ব প্লাস V3। দেখো, ইজ ইটেন, ইজ ইটেন এই কথাটা লেখা আছে, ইজ ইটেন। আমরা নর্মালি V3 ফর্ম কোথায় কোথায় পেয়েছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে অলওয়েজ V3 হয়, ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমার বইতেও 6টা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে তোমরা পেয়েছো। এখানে কি হচ্ছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড নয়, বি ভার্বের পরে V3। এই যে বি ভার্বের পরে V3 যে কম্বিনেশন, সেখানে আমরা প্যাসিভ হয়েছে বলে ধরে নেব, এই কথাটা প্যাসিভ কথা। বি ভার্বের পরে V3 ফর্ম, সেই বি ভার্বটা এক্সট্রা বি ভার্ব হতে হবে। এই বি ভার্বটার কোনো দরকার অ্যাক্টিভে ছিল না, প্যাসিভের জন্যই লেগেছে, তবেই আমরা বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস। তাহলে রাইস ইজ ইটেন, কার ইজ ড্রাইভেন, এই যে কথাগুলো বলছি, কার ইজ ড্রাইভেন, গাড়ি চালানো হয় কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা, প্যাসিভ। দ্য কার ওয়াজ ড্রাইভেন, গাড়িটাকে চালানো হয়েছিল কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা, তাহলে এটা প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ কোনো একটা কথাকে বুঝতে গেলে আমরা অনায়াসে বুঝতে পারবো এই
বাই সুইচের দ্বারা। কি এবার একটু সহজ বলে মনে হচ্ছে? আরো বেশি সহজ হয়ে যাবে ক্রমশ আলোচনার মাধ্যমে। চলো আমরা যাই পরবর্তী স্টেপে। ফরমেশন অফ প্যাসিভ টকিং বলতে কি বোঝাচ্ছে? যে প্যাসিভ টকিং কে কিভাবে আমি গঠন করব। আইডেন্টিফাই তো করতে পারছি এইবার, কিন্তু গঠন করব নিজের মন থেকে চিন্তা করে আমি বলবো। অল্প অল্প করে বলার প্র্যাকটিস করব এবং সঠিকভাবে বলার প্র্যাকটিস করব। তাহলে আমাকে ফরমেশনটা জানতে হবে। কি সব থেকে বেশি প্রচলিত ফরমেশন এই কটা, আর বাকি যত কথা আছে সব কথাগুলোতে অল্প ব্যবহৃত হয়, সেজন্য সেগুলোকে আমরা পরে শিখব। আগে আমাদের সব থেকে বেশি ব্যবহৃত কথাগুলোকে আমরা শিখে নিই। কি যে হয়, হয় যদি বলা হয় যে কারো দ্বারা হয়, এইরকম সেন্স যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভি3 হয়। এই যে বিভার বিভার ভি3, তাহলে যেমন গাড়ি চালানো হয়, এই দেখো হয় কথাটা আসছে, গাড়ি চালানো হয়, এই যে চালানো হয়, তাহলে গাড়ি চালানো হয়, বল খেলা হয়, পেন কেনা হয়, গল্প লেখা হয়, কারো দ্বারা সব কটা, হ্যাঁ কারো দ্বারা। তাহলে এই যে কথাগুলো বলছি, গাড়ি চালানো হয়, ফল কাটা হয়, গল্প লেখা হয়, কাগজ ছেঁড়া হয়, ঘর পরিষ্কার করা হয়, এই যে করা হয়, এই কথাগুলোতে আমরা এই ফরমেশন ব্যবহার করব, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3। তাহলে এবার সেন্টেন্স তৈরি করে দেখি কি হয়। যে গাড়ি চালানো হয়, তাহলে কার ইজ ড্রাইভেন, ফল কাটা হয়, তাহলে ফ্রুটস আর কাট, ঘর পরিষ্কার করা হয়, রুম ইজ ক্লিনড, এই যে রুম ইজ ভি3 ক্লিনড, তাই না? গল্প লেখা হয়, স্টোরি ইজ রিটেন, তাহলে দেখো করা হয় এই কথা কারো দ্বারা, ইয়েস কারো দ্বারা, এই সেন্স থাকলে তাহলে এই ফরমেশনে আমাদের লিখতে হবে। একটা এক্সাম্পল আমি লিখে নিচ্ছি যে কি, কার গাড়ি ইজ ড্রাইভেন ভি3, কার ইজ ড্রাইভেন, এই যে বি ভার্ব, এই যে ভি3, বি ভার্বের সাথে ভি3 কম্বিনেশন করে দিলাম, তাহলে প্যাসিভ হয়ে গেল। কার ইজ ড্রাইভেন বাই সামবডি, কারোর দ্বারা গাড়ি চালানো হয়, তাহলে প্যাসিভ। চলে আসবো হয়েছিল, করা হয়েছিল, বলা হয়েছিল, গাড়ি চালানো হয়েছিল, ফুটবল খেলা হয়েছিল, ঘরটা পরিষ্কার করা হয়েছিল, জামা কাপড় পরিষ্কার করা হয়েছিল, কাগজগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল, এগুলোকে ফেলে দেওয়া হয়েছিল, এই যে করা হয়েছিল কারো দ্বারা, ইয়েস কারো দ্বারা, তাহলে কি হবে? ওয়াজ ওয়ার ভি3 হবে। যেমন গাড়িটা চালানো হয়েছিল, আমাদের গাড়িটা গতকালকে চালানো হয়েছিল, তাহলে কি বলবো এখানে? কার ওয়াজ ড্রাইভেন, গাড়িটা চালানো হয়েছিল, ভি3 আর এই যে বি, এদের কম্বিনেশন করে আমরা প্যাসিভ তৈরি করলাম। কার ওয়াজ ড্রাইভেন, গাড়ি চালানো হয়েছিল, হ্যাঁ গাড়িটা তো কালকে চালানো হয়েছিল, তাই না? ও এই যে এই ফলগুলো দেখছো, এগুলো কালকে কেনা হয়েছিল, এই যে কেনা হয়েছিল, তাহলে ফ্রুটস ওয়ার বট, কেনা হয়েছিল, ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার দিয়ে বলতে হবে। হবে যদি বলা হয় হবে, এই গাড়িটা অনেকদিন এখানে পড়ে রয়েছে, গাড়িটাকে চালাতে হবে, ঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে, পবিত্র ঘরে একদম চারিদিকে নোংরা, কালকে ঘরটা পরিষ্কার করতে হবে, তাই তো? তাহলে করতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে। অথবা কি বলছি যে আমার ঘরে অনেক ফল রয়েছে, এগুলোকে খেয়ে ফেলতে হবে, তাই তো? তাহলে এই যে করতে হবে যেটা, সেক্ষেত্রে উইল বি ভি3 হবে, এই দেখো বি কম্বিনেশন থাকতে হবে, তাহলে গাড়ি চালাতে হবে, কার উইল বি ড্রাইভেন, কার উইল বি ড্রাইভেন বি আর ভি3, কার উইল বি ড্রাইভেন, গাড়িটা চালাতে হবে কারো দ্বারা, ইয়েস কারো দ্বারা অবশ্যই। এবার হচ্ছে, এই যে এখন হচ্ছে কি, গাড়িটা চালানো হচ্ছে, ঘরটা পরিষ্কার করা হচ্ছে, মাঠটা পরিষ্কার করা হচ্ছে, লাইটগুলো জ্বালানো হচ্ছে,
ফ্যানটা পরিষ্কার করা হচ্ছে। কেন? কারণ এই ঘরে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, তাই পরিষ্কার করা হচ্ছে। এই যে হচ্ছে, কারো দ্বারা ঘরকে এমনি এমনি পরিষ্কার হচ্ছে না, কারো দ্বারাই পরিষ্কার করা হচ্ছে। এই যে যখন কারো দ্বারা করা হচ্ছে তখন কি হবে? তখন হয়ে যাবে সাবজেক্টের পরে অ্যামিজার বিং দরকার হবে, বিং। এই যে করা হচ্ছে, কাজটা চলছে, তার জন্য এটা। আর বিং এক্সট্রা বি ভার্ব দরকার হবে, আর আইএনজিটা দরকার হবে। এই অ্যামিজার আর এই আইএনজি মিলে হবে কন্টিনিউয়াস, আর এই বি এক্সট্রা বি আর V3 মিলে হবে প্যাসিভ। তাহলে এটা কি করা হবে? কার ইজ বিং ড্রাইভেন, কার ইজ বিং ড্রাইভেন। গাড়িটাকে চালানো হচ্ছে কার দ্বারা? আমার দাদার দ্বারা। তাহলে গাড়িটা চালানো হচ্ছে। এখানে দেখো কি সুন্দর ফরমেশন রয়েছে, ইজ আর আইএনজি মিলে হলো কন্টিনিউয়াস, এইটুকু মিলে হলো কন্টিনিউয়াস হয়ে গেল, কাজটা চলছে। আবার এইখানকার যে এক্সট্রা বি আর এই যে V3, এই দুটো মিলিয়ে হয়ে গেল প্যাসিভ, এই দুটো মিলিয়ে হয়ে গেল প্যাসিভ। এদিকে কন্টিনিউয়াস হলো, এদিকে প্যাসিভও হলো, কি সুন্দর হয়ে গেল। এবার হচ্ছিল, কালকে আমি যখন বাড়ি আসলাম দেখলাম আমাদের বাড়ির সামনের মাঠে আমাদের গাড়িটাকে চালানো হচ্ছিল কারো দ্বারা। হ্যাঁ অবশ্যই আমার দাদার দ্বারা চালানো হচ্ছিল। তাহলে গাড়িটা চালানো হচ্ছিল, হচ্ছিল বললে ওয়াজ ওয়ার বিং V3, তখন কি লিখবো এখানে? কার, আমার যে কার আছে সে কার ওয়াজ বিং ড্রাইভেন, ড্রাইভেন। তাহলে এই যে V3 আর এই যে বি, এদের কম্বিনেশনে কি হয়ে গেল? প্যাসিভ হয়ে গেল, এদের কম্বিনেশনে প্যাসিভ হয়ে গেল। আর এই ওয়াজ আর এই আইএনজি ফর্ম মিলে হয়ে গেল কন্টিনিউয়াস ফর্ম হয়ে গেল। গাড়িটাকে চালানো হচ্ছিল। এবার আসবো হয়েছে। তুমি কি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ আমি বলেছি, হ্যাঁ আমি শুনেছি, হ্যাঁ আমি খেয়েছি। গাড়িটা কি চালানো হয়েছে? হ্যাঁ গাড়িটা চালানো হয়েছে। কারো দ্বারা নাকি একা একা গাড়ি চলেছে? কারো দ্বারা চালানো হয়েছে। তাহলে এখানে প্যাসিভ বুঝে গেছি আমি, হয়েছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে কি লিখবো? কার হ্যাজ বিন, কার হ্যাজ বিন ড্রাইভেন, ড্রাইভেন। এই যে V3 এই যে বি, কার হ্যাজ বিন ড্রাইভেন, গাড়িটাকে চালানো হয়েছে। আর হয়েছিল, এই হয়েছিল, এই হয়েছিল, বাংলার দুটোই কিন্তু সেম, কিন্তু এইখানে হয়েছিলটা বলতে অতীতে এটা সিম্পল ভাবে হয়েছিল, আর এটা আর একটা ঘটনার আগে হয়েছিল। তাহলে এক্ষেত্রে কি বলবো? কার হ্যাড বিন, কার হ্যাড বিন ড্রাইভেন, কার হ্যাড বিন ড্রাইভেন, গাড়িটাকে চালানো হয়েছিল কখন? বিফোর আই কেম, এই বিফোর আই কেম এই ঘটনাটার আগে গাড়িটাকে চালানো হয়েছিল। এবার বিষয় হচ্ছে বাস্তব জীবনে এই কথাটা অনেক সময় বলা হয় না, আর এটা না বলা হলে তুমি ভেবে নিও না যে এই যে গাড়ি চালানো হয়েছিল এটা আর এটা সেম, এটা আলাদা। এটা না বললেও তুমি বুঝে নেবে যে কোনো একটা ঘটনার আগে এটা ঘটেছিল। তাহলে দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন, গাড়িটা চালানো হয়েছে। দ্য কার হ্যাড বিন ড্রাইভেন, গাড়িটা চালানো হয়েছিল। এবার স্যার হয়েছিল, তাহলে তো আমি বলবো দ্য কার ওয়াজ ড্রাইভেন। না, কার ওয়াজ ড্রাইভেন মানে নর্মাল ভাবে যে কোনো সময়ে গাড়িটাকে চালানো হয়েছিল। আর যদি বলি কার হ্যাড বিন ড্রাইভেন, তাহলে গাড়িটা চালানো হয়েছিল হয় আমি আসার আগে, না হলে সূর্য ওঠার আগে, না হলে আমি চলে যাওয়ার আগে, কোনো একটা ঘটনার আগে এটা হয়েছিল। ঘটনাটার উল্লেখ নাও থাকতে পারে। এই যে আমরা ফরমেশন দেখলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই সাতটা ফরমেশন কি আর একবার একটু জেনে নাও যে কি গাড়ি চালানো হয় কার ইজ ড্রাইভেন, গাড়ি চালানো হয়েছিল কার ওয়াজ ড্রাইভেন, গাড়ি চালানো হচ্ছে কার ইজ বিং ড্রাইভেন, গাড়ি চালানো হচ্ছিল কার ওয়াজ বিং ড্রাইভেন, গাড়ি চালানো হবে কার উইল বি ড্রাইভেন, গাড়ি চালানো হয়েছে কার হ্যাজ বিন ড্রাইভেন, গাড়ি চালানো হয়েছিল আমি আসার আগে কার হ্যাড বিন ড্রাইভেন। এই যে সাতটা ফর্ম আছে, বাস্তব জীবনে যত কথা বলবো প্যাসিভে তার প্রায় 80 থেকে 90% এরাই দখল করে থাকবে। বাকি যে 15% তাহলে কি স্যার সেটা শিখবো না? হ্যাঁ সেটা অবশ্যই শিখবো। সেটা কেমন? সেটা দেখো যে ফিউচার কন্টিনিউয়াস, যে গাড়ি চালাতে থাকবো আমি, তাহলে গাড়ি চালানো হতে থাকবে। বাংলাই তো বলি না এরকম কথা।
এটার ইংলিশ কিভাবে বলবো জাস্ট একবার একটু জেনে রাখার দরকার আছে। কার উইল বি বিং ড্রাইভেন, কার উইল বি, এটা বিং দরকার হবে, বিং বললেই কন্টিনিউয়াস চলে আসবে, BEING, বিং, কার উইল বি বিং ড্রাইভেন। এবার যদি এটা বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি বলবো যে আই হ্যাভ বিন রিডিং ফর 10 মিনিটস, তাহলে বই পড়া হচ্ছে 10 মিনিট ধরে। এক্ষেত্রে এমনি তো রয়েছে আই হ্যাভ বিন, আবার আই হ্যাভ বিন বিন হবে, বুক হ্যাজ বিন বিন হবে না। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের কিন্তু প্যাসিভ, এদের প্যাসিভ বলবো না, বলতে নেই, বলা যায় না, বলে না। তাহলে দেখছো কত কম ব্যবহার হচ্ছে। এবার আসবো আর একটা টাইপের কথা, যেমন আমরা যে তোমার অক্সিলারি ভার্বের ব্যবহারে শিখেছিলাম। কি শিখেছিলাম? আমার গাড়ি চালাতে হয়, আই এম টু ড্রাইভ কার। এবার আমার গাড়ি চালাতে হয় কথাটা ছেড়ে দাও, গাড়ি চালাতে হয়, তাহলে এই যে আই এম টু, এই এম টুর পরে একটা বি হয়ে যাবে, এম টু ইস টু আর টুর পরে একটা বি হয়ে যাবে, গাড়ি চালাতে হয়। এখানে দেখো গাড়ি চালানো হয় আর ওটা চালাতে হয়, তাহলে গাড়ি চালাতে হয়, তাহলে কার ইজ বিং ড্রাইভেন, গাড়ি চালানোর কথা ছিল, ওয়াজ টু ওয়ার টু, তাহলে দ্য কার ওয়াজ টু বি ড্রাইভেন, গাড়ি চালানোর কথা ছিল। আমার গাড়ি চালাতে হবে, আই হ্যাভ টু ড্রাইভ কার, আর শুধু গাড়িটাকে চালাতে হবে কারোর দ্বারা, তাহলে কার হ্যাজ টু বি ড্রাইভেন, গাড়ি চালাতে হয়েছিল, তাহলে আমার গাড়ি চালাতে হয়েছিল, আই হ্যাড টু ড্রাইভ কার, আর শুধু গাড়িটাকে কারো দ্বারা চালাতে হয়েছিল, কার হ্যাড টু বি ড্রাইভেন, কার হ্যাড টু বি ড্রাইভেন। তাহলে যে বি থাকলে সেক্ষেত্রে টু বি হয়ে যাবে। দেখো যে এখানে যখন এই যে এম টু ইস টু আর টু, এই টু টু যখন থাকে তখন টুর পরে একটা বি বসিয়ে দিয়ে তারপরে V3 করে তার প্যাসিভ কথা বলতে হয়। এইগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে কম ব্যবহৃত হয়, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা দেখলাম, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটাকে আমাদের মনে রাখতে হবে। এই যে ফরমেশন পার্টটা আমরা শিখলাম একটা ভার্ব দিয়ে, ড্রাইভ ভার্ব দিয়ে, এরপরে আমাদের আরো ক্লিয়ারিটির দরকার রয়েছে, এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব এইগুলোকে। রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ বাস্তব জীবনে আমরা প্যাসিভ টকিং কে ব্যবহার করে থাকি। আমরা কিতাবে পড়ে থাকি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমাদের অ্যানুয়াল এক্সামে সারাটা জীবন ধরে আসতে থাকে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাস্তব জীবনে তার কোনো রকম ব্যবহার নেই। কেন পড়ি আমরা আমি নিজেও জানি না, পড়ানো হয় তাই পড়ি। দেখো বাস্তব জীবনে চলে আসতে হবে, রিয়েল লাইফে, ট্রেন, বাসে, যে কোনো জায়গায়, বাড়িতে, স্কুলে, যে কোনো জায়গায় তোমার এই কথাগুলো ব্যবহার করতে হয়, এবং সেটা ইংলিশে ব্যবহার করতে হবে যখন তুমি ইংলিশে কমিউনিকেট করবে। চলে আসো, দেখো কি বলছে, বই শেষ হয়ে গেছে, স্যার আমার 1 কপি বই লাগবে। আরে বই তো শেষ হয়ে গেছে, তাহলে বইটা শেষ হয়ে গেছে কারোর দ্বারা, কেউ কিনে নিয়ে গেছে, তাই তাহলে কি বলবো যে বুক হয়ে গেছে, তাহলে বুক হ্যাজ বিন ফিনিশড, বুক হ্যাজ বিন ফিনিশড, শেষ হয়ে গেছে, অথবা নেই, ফুরিয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। এরপরে কি হচ্ছে, বই পড়া শেষ হয়ে যাবে, হ্যাঁ বই টই পড়া সব শেষ হয়ে যাবে, এই বইটা পড়া শেষ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বুক, বুক উইল বি রেড, অথবা ফিনিশড, ফিনিশড বলে দিলেও হবে, বুক উইল বি ফিনিশড, বইটার পড়া শেষ হয়ে যাবে। এরপরে কি আছে যে লাইট কেটে যাবে, এই যে এত লোড দিয়েছো, এত লোড চাপিও না, তাহলে লাইটটা কেটে যাবে, কারো দ্বারা কি এমনি নিজে নিজেই কেটে যাবে, অবশ্যই কারো দ্বারাই, লোডের দ্বারা কেটে যাবে, ইলেকট্রিক লোড দিয়েছো বেশি তাই লোডের দ্বারা কেটে যাবে। তাহলে লাইট উইল বি কাট, কাট কিন্তু V3 ফর্ম, লাইট উইল বি কাট, এই কাট কিন্তু V3 ফর্ম, কাট কাট কাট। ভেঙে গিয়েছিল,
কি ভেঙে গিয়েছিল? ব্রিজটা ভেঙে গিয়েছিল। ওরে বাবা, ব্রিজটা ভেঙে গিয়েছিল কি কার দ্বারা? প্রচুর গাড়ি ঘোড়া ওর উপর দিয়ে যাচ্ছিল, সেই ওয়েটের দ্বারা ভেঙে গিয়েছিল, তাই না? ওয়েটের দ্বারা ভেঙে গিয়েছিল, তাহলে ব্রিজটা ভেঙে গিয়েছিল। দ্য ব্রিজ ওয়াজ ব্রোকেন, ভেঙে গিয়েছিল বা ভেঙে যাবে। এত লোক যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, এত লোক লাফাচ্ছে, ব্রিজটা তো ভেঙে যাবে। কারো দ্বারা ভাঙবে না নিজে নিজে ভাঙবে? অবশ্যই লোকজনগুলোর ওয়েটে ভেঙে যাবে। তাহলে দ্য ব্রিজ উইল বি ব্রোকেন, ভেঙে গিয়েছিল, ওয়াজ ব্রোকেন, ভেঙে যাবে, উইল বি ব্রোকেন। এই তুই যে এই পৃষ্ঠাটা ধরে টানছিস, পৃষ্ঠাটা তো ছিঁড়ে যাবে। তাহলে দ্য পেজ উইল বি টর্ন, পেজ উইল বি টর্ন। বোঝা গেল? এবার আসবো ভেঙে গিয়েছিল। আচ্ছা, পরিষ্কার করা হচ্ছে, আমাদের বাড়ি অনুষ্ঠান, বাড়িঘর সব পরিষ্কার করা হচ্ছে। তাহলে কি পরিষ্কার করা হচ্ছে? বাড়িটা, তাই তো? তাহলে আওয়ার হাউস ইজ বিং ক্লিনড। বিং দরকার হবে, কন্টিনিউয়াস ফর্ম, তাহলে বিং দরকার হচ্ছে। আওয়ার হাউস ইজ বিং ক্লিনড। আবার যদি বলি বাড়িটা পরিষ্কার করা হচ্ছিল, এই তো গত মাসে আমাদের বাড়িতে বিয়ে ছিল, তাই বিয়ের আগে বাড়িঘর সব পরিষ্কার করা হচ্ছিল। তাহলে আওয়ার হাউস ওয়াজ বিং ক্লিন, পরিষ্কার করা হচ্ছিল। আর কি? আগামী মাসে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, বাড়িটাকে পরিষ্কার করা হবে। তাহলে কি বলবো? আওয়ার হাউস উইল বি ক্লিন। আমাদের বাড়িটা পরিষ্কার করা হয়েছিল, হচ্ছিল না, হয়েছিল। তাহলে আওয়ার হাউস ওয়াজ ক্লিনড। আর আমাদের বাড়ি পরিষ্কার করা হচ্ছিল, ওয়াজ বিং ক্লিনড। দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, একটা কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস নয়। তাহলে এই যে বাস্তব লাইফে, আমরা রিয়েল লাইফে এইসব কথাগুলোকে বলে থাকি যে ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। ভাত খাওয়া হচ্ছে, রাইস ইজ বিং ইটেন। আরে আজকে তো আমাদের বাড়িতে ভাত খাওয়া হচ্ছে, রোজ তো রুটি খাই, আজকে হঠাৎ করে আটা শেষ হয়ে গেছে, অল্প কটা চাল ছিল ঘরে, তাই ভাত খাওয়া হচ্ছে। তাহলে রাইস ইজ বিং ইটেন। হ্যাঁ, ভাত খাওয়া হয়েছে, আজকে তো ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন। এই কথাগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা প্যাসিভ ব্যবহার করি। আচ্ছা, কেন প্যাসিভ ব্যবহার করি? শ্রুতি মধুর হওয়ার জন্য, আমাদের কথোপকথনটা আরো সুন্দরতম করে তোলার জন্য কখনো কখনো কয়েকটা প্যাসিভ সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হয়। তার মানে এই না সারাদিন প্যাসিভে কথা বলে যাব, তার মানে এই না কোনোদিন প্যাসিভ বলবো না। প্যাসিভ মাঝে মাঝে দুটো একটা ব্যবহার করতে হয়। সেটা এই ফরমেশনটা জানা থাকলে, এই বাস্তব উদাহরণগুলো জানা থাকলে তোমার সেন্স আসবে যে তুমি এই জায়গায় প্যাসিভ গুলোকে ব্যবহার করতে পারো, এবং তৈরিটা করতে হবে তো তোমাকে নিজেই, তাই না? তো এবার আমরা এই বিষয়টার উপরে আরো বিস্তারিতভাবে আমাদের জ্ঞানটাকে সমৃদ্ধ করার জন্য, ক্লিয়ার সেন্স আনার জন্য কিছু বাড়িতে প্র্যাকটিস করার দরকার। চলে যাব আমরা বাড়ির প্র্যাকটিসে। নিজে থেকে চিন্তা করবে, নিজে থেকে ভার্ব চয়ন করবে। ট্রানজিটিভ ভার্ব অবশ্যই হতে হবে। ইনট্রানজিটিভ ভার্ব যদি তুমি নিয়ে নাও তাহলে প্যাসিভ কথা বলতে পারবে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব চয়েস করবে নিজের মন থেকে, নিজে নিজে থিঙ্কিং করবে এবং ফরমেশন গুলোকে মনে করবে। করার পর তুমি নিজে বাক্য তৈরি করবে, সেন্টেন্স তৈরি করবে। আমি ফরমেশন গুলোকে আবার লিখে দিলাম। সাবজেক্ট প্লাস এম ইজ আর ভি3 5টা, ওয়াজ ওয়ার ভি3 5টা, এম ইজ আর বিং ভি3 5টা, ওয়াজ ওয়ার বিং ভি3 5টা, হ্যাভ হ্যাজ বিন ভি3 5টা, হ্যাড বিন ভি3 5টা, উইল বি ভি3 5টা। অবশ্যই এই যে প্রত্যেকটাতে যে 5টার কথা বললাম, 5টা ডিফারেন্ট ভার্ব, ডিফারেন্ট ভার্বস ব্যবহার করবে, আলাদা আলাদা ভার্ব ব্যবহার করবে। এখানকার 5টা ভার্ব এখানে আসতে পারে, কিন্তু এই 5টা আলাদা হতে হবে। প্রতিটা ফরমেশনের 5টা করে কথাকে আলাদা করে তুমি ব্যবহার করবে। কি করবে? তুমি এক পাশে লিখবে বাংলাতে সমান সমান দিয়ে, এক পাশে লিখবে ইংলিশে। এটা যদি তুমি করতে পারো, এই 7টাতে তোমার ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে কি করবে? এম টু বি ভি3, ইজ টু বি ভি3, আর টু বি ভি3, ওয়াজ টু বি ভি3, ওয়ার টু বি ভি3, হ্যাভ টু বি ভি3, হ্যাজ টু বি ভি3, হ্যাড টু বি ভি3। এই 8টার উপরে দুটো করে 16টা বাংলা এবং ইংরাজি
বাংলা ইংরাজি তুমি গঠন করো, তোমার প্যাসিভ টকিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যত বেশি কথার মধ্যে তুমি ব্যবহার করতে পারবে ততই তোমার এই বিষয়টার উপর ফ্লুয়েন্সি গ্রো হবে। তো তুমি তো ভালো স্পিকার হতে পারবে, কারণ অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটোকে তালগোল পাকিয়ে ছোটবেলা থেকে একদম শেষ বেলা পর্যন্ত তুমি কনফিউশনের মধ্যে আর থাকবে না। আজকে যেভাবে আমরা শিখলাম এভাবেই তুমি প্র্যাকটিস করবে, অ্যান্ড ইউ উইল বি আ গ্রেট স্পিকার ইন ইংলিশ, গুড স্পিকার ইন ইংলিশ, অ্যান্ড বেটার স্পিকার ইন ইংলিশ, অ্যান্ড বেস্ট স্পিকার ইন ইংলিশ।